অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে বললেন ডক্টর দেবপ্রিয়। আগামী গরমে জ্বালানি পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা। বর্ধিত ভ্যাট ট্যাক্স জনগণের ভোগান্তি বাড়াবে বলছে বিএনপি। জনগণের স্বার্থে অবিলম্বে প্রত্যাহারের দাবি। সিন্ডিকেটের দৌরাত্মে লাগামহীন চাল তেলের দাম, সীমিত আয়ের মানুষের না বিশ্বাস, কলকারখানা বন্ধ হয়ে বাড়ছে বেকারত্ব। এবং বায়ু দূষণে প্রতি বছর দেশে লক্ষাধিক মানুষের মৃত্যু, ক্যাপসের গবেষণা দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে ভোনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রেখা হক। এবার বিস্তারিত। প্রত্যক্ষ কর আহরণে কোনো পরিকল্পনা না করে অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি গড়ে তুলতে যে ধরনের প্রশাসনিক কাঠামো বা সংস্কার দরকার সে রকমের কোনো রূপরেখা এখনও দেখা যায়নি বলেও জানান অর্থনীতিবিদরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসির কার্নিভাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024 আয়োজিত সিম্পোজিয়ামে বক্তারা এসব কথা বলেন। এস.ইউ. সেলিমের প্রতিবেদন। সরকারের পক্ষ থেকে শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসির কার্নিভাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024 আয়োজিত শ্বেতপত্র এবং অথপর অর্থনৈতিক ব্যবস্থাপনা শীর্ষক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। এতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কর ও ভ্যাট বাড়ানোর কঠোর সমালোচনা করেন। অর্থনীতিতে গতি ফেরাতে আমলাদের দৌরাত্ম্য কমিয়ে দ্রুত সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। সরকারের এত বড় ঘাটতি অবস্থানের ভিতরেও যেখানে কর আহরণ হচ্ছে না এবং ব্যয় সংকোচন করা হচ্ছে এবং সেই রকম একটি সময় এসে মহার্ঘ ভাতা পাশ করিয়ে নিতে পারে এই তত্ত্বাবধায়কের সরকারের কাছ থেকে, এইটা আমাদের জন্য অচিন্তনীয় একটা বিষয় ছিল, যেখানে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের পিষ্ট হচ্ছে এবং সেখানে ভ্যাট বাড়ানো হচ্ছে। আওয়ামী লীগ শাসনামলের ডাটা নির্ভর অর্থনীতির কঠোর সমালোচনা করেন শীর্ষ অর্থনীতিবিদরা। অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা, প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন তারা। আমরা যেটা পেয়েছি সেটা হলো যে বিভিন্ন সময়ে পলিসি মেকাররা রাজনৈতিকভাবে এই তথ্যপাকে জিডিপি বলি, ইনফ্লেশন বলি, এটাকে আটকে রেখেছেন এবং তাদের পছন্দ মতো না হলে এটা ব্যবহার করা হচ্ছে। গত সরকারের সময় অর্থ লুণ্ঠন যতটা হয়েছে, আমি মনে করি যে তার চাইতে অনেক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস হয়। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার তার ইম্প্যাক্টটা থাকে একটা দীর্ঘ সময়। এটা সেবার প্রবণতা দিতে হবে, এখন কিন্তু সেটা নাই। আমরা যে কার জন্য কাজ করি, সংস্কারটা কিসের জন্য? এই শ্বেতপত্রের অপর পারে কি আছে, সংস্কারের অপর পারে কি আছে? আছে সেবা। অর্থনীতিতে বৈষম্য সৃষ্টিতে যারা মূল ভূমিকা পালন করেছে তারা এখনও স্ব অবস্থানে বহাল উল্লেখ করে সত্যিকারের পরিবর্তনের জন্য অর্থনীতির গবেষকদের কাজে লাগানোর কথাও জানান বক্তারা। আপনার বিশেষজ্ঞদের সেখানে কোনো ঢোকানো হয়নি, এমনকি যেই ব্যক্তি বিশেষজ্ঞদের রাখা হয়েছে তারাও গত সরকারের আমলে এই কাজটাই ওনাদের সাথে করেছিলেন, এমনকি সেই চয়েসটাও কিন্তু একই রকম ভাবে রয়ে গেছে। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আরোপিত ভ্যাট ট্যাক্স জনগণের ভোগান্তি আরও বাড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকারের অর্থনৈতিক ভিত্তি তৈরির দিকে তেমন মনোযোগ নেই, আর দেশের মানুষের কথা চিন্তা করে অন্তর্বর্তীকালীন বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অবিলম্বে কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানান তারা। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। গুলশান কার্যালয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি শুল্ক কর আরোপ নিয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করে বিএনপি, যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপ করে সহজ উপায় বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিগত সরকারের লুটপাটের যে বাজেট, সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। অর্থনীতি যে ডোলড্রামের মধ্যে আছে এখান থেকে বের করে আনার জন্য এটা একটা নির্বাচিত সরকার তাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এটা পরিকল্পনা করতে পারে।
জনগণের উপর ভ্যাট না চাপিয়ে অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ডের পরিচালন ব্যয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ঋণ বাজেট কমানোর দিকে নজর দেওয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। ব্যাংকিং খাতে তারল্য সংকটের কারণে জনগণ তাদের কষ্টার্জিত আমানত ফেরত পাচ্ছে না। দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করল, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। 100-র বেশি পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপে দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি। আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিয়েছে। প্রতিটা সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ বাবদ বর্তমান বাজেটে বরাদ্দ রেখেছিল 40,000 কোটি টাকা, যার পরিমাণ 2023-24 অর্থ বছরে ছিল 32,000 কোটি টাকা। মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ। ভ্যাট ট্যাক্সের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় ঘাটতি তৈরি হবে বলেও মনে করেন ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি, যে প্রশ্নটা করা হয়েছে, যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সেই কারণেই আমরা এত বেশি কিছুতেই লাগাম টানা যাচ্ছে না বাঙালির প্রধান খাদ্য চালে। নিম্ন আয়ের মানুষের আয়ের প্রায় পুরোটাই খরচ হচ্ছে চাল কিনতে। নাগালের বাইরে ভোজ্য তেলের বাজারও। সংকট মোকাবেলায় দেশীয় সরিষা, সূর্যমুখী সহ অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ কৃষি গবেষকদের। উষা ফেরদৌসের প্রতিবেদন। দেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে যায় চালের দাম। এর পেছনে মজুতদারিকে দায়ী করে চাল আমদানির ঘোষণা দিয়েছে সরকার, কিন্তু এর কোনো প্রভাব নেই বাজারে। বাজারে ফেদে গত এক মাসে চিকন চালের দাম কেজিতে 5 থেকে 7 আর মোটা চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। চাল বেশি 60 টাকা 70 টাকা চাল আমাদের তো পোষায় না, যা ইনকাম করে বেশি চালের ভিতরে চলে যেতে আছে। তথ্য উপাত্তের হিসেবে বাজারে চালের সরবরাহ ঠিক আছে, সরকারের নিজস্ব যে মজুত সেখানেও কমতি নেই, স্থানীয় উৎপাদনেও নেই কোনো ঘাটতি। সিন্ডিকেট যদি ভেঙে দিতে পারি তাহলে কিন্তু চালের দাম এত বাড়বে না। বাংলাদেশে যে চাল আছে ইন্টারন্যাশনাল বাজারের চেয়ে আমরা কিন্তু অনেক বেশি দামে আমরা চাল কিনছি, যার জন্য আমার কাছে মনে হয় যে পরিমাণে চাল উৎপাদন হয় সেটার বাজারজাত যদি সঠিকভাবে করতে পারি তাহলে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। সয়াবিন তেলের বাজার স্বাভাবিক রাখতে প্রতি লিটার তেলের দাম বাড়ে 8 টাকা করে। একই সঙ্গে এই মূল্য বৃদ্ধি বাস্তবায়নে 3টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু এখনো সয়াবিন তেলের সংকটে ভুগছেন ভোক্তা ও খুচরা বিক্রেতারা। বসুন্ধরা বলেন, রূপচাঁদা বলেন, তীর, ওনারা কেউই তেল দেয় না। ওনারা বলে যে তেল সাপ্লাই নেই, তেল গোডাউনে আসে নাই। আমরা যাবো তানি ডিলার হারা বললো যে দাম বাড়ানোর জন্য এখন দিচ্ছে না। ভোজ্য তেলের চাহিদা মেটাতে তেল জাতীয় ফসলের মধ্যে প্রধান ভূমিকা রাখে সরিষা। সরিষার তেলে বিদ্যমান ইরুসিক অ্যাসিড নিয়ে ভোক্তাদের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হয়। এ সুযোগে সরিষার তেল বাদ দিয়ে মানুষ সয়াবিন তেলের দিকে ঝুঁকে পড়েছে। আবার গুণের কারণে বাড়ছে সূর্যমুখী তেলের চাহিদাও। আমরা গবেষণা দেখেছি আমরা যে পরিমাণে প্রতিদিন সরিষা খেতে হয় সেই তেল খেলে আমাদের সরিষায় কিন্তু সমস্যা হয় না। স্বাস্থ্যগতভাবে যদি বলি সয়াবিনের তুলনায় শতভাগ ভালো হচ্ছে সরিষার তেল। পাশাপাশি আমাদের সূর্যমুখী তেল আছে, তারপর হচ্ছে বাংলাদেশে একটা নতুন তেল আসছে যেটা হলো পেরিলা তেল। এই পেরিলা তেলকে যদি আমরা প্রমোট করি তাহলে দেখা যাবে বাংলাদেশে ইম্পোর্টই হয়তো বা করতে হবে না কোনো তেল। সূর্যমুখী এবং সরিষা তেলের চাষ বাড়লে সয়াবিন তেলের উপর নির্ভরতা অনেকটাই কমে আসবে, যা শুধু বৈদেশিক মুদ্রার সাশ্রয় করবে না, দেশের ভোজ্য তেলের চাহিদাও অনেকাংশে পূরণ করবে বলে জানান এই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক আন্দোলনের কারণে গেল 6 মাসে সারা দেশে বন্ধ হয়ে গেছে প্রায় 100 কারখানা। এতে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 10 লাখ মানুষ। ফলে দেশে মূল্যস্ফীতির পর বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব। বিশেষজ্ঞরা বলছেন বেকারত্ব নিরসনে এখনই উদ্যোগ না নিলে বাড়তে পারে সামাজিক অস্থিরতা। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। দেশে প্রকট হচ্ছে বেকারত্ব সমস্যা, আর অস্থিরতা সহ নানান সীমাবদ্ধতায় দীর্ঘ হচ্ছে তালিকা।
বিবিএস বলছে দেশে বর্তমানে বেকারের সংখ্যা 26,40,000 আর বিডি জবস 25 লাখ তরুণের মধ্যে খুঁজে পেয়েছে 11.5 লাখ বেকার। এদিকে আইএলওর মানদণ্ড বলছে দেশে বেকার রয়েছে 66 লাখ, আর জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের হিসেবে বেকার রয়েছে 4,73 লাখ। 15 লক্ষ টাকা খরচ করে মাস্টার শেষ করছে, এখন তাদের বাড়ি বিড়ে ছাড়া কিছু নেই, এখন বিনা টাকায় আমাদের ছাত্রদেরকে চাকরি দিতে হবে। তার উপর রয়েছে কর্মহীন হয়ে পড়ার হিড়িক। বিলস বলছে শুধু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী 2 মাসেই শিল্প কারখানা বন্ধ হয়েছে 83টি, আর 24-এর শেষ 2 মাসেই বন্ধ হয়েছে 10 কারখানা। হিসেব বলছে অর্ধ বছরে অন্তত 100টি কারখানা বন্ধ হয়েছে, আর এসব কারণে 6 মাসেই কর্মহীন হয়ে পড়েছে প্রায় 10 লাখ শ্রমিক। দ্রুত শ্রমখাতে সংস্কার করে কর্মের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তরুণরা। এতগুলি পদ শূন্য থেকেও তো কোনো লাভ হচ্ছে না। আলটিমেটলি যারা বেকার, যারা আসলে জব এখনো পায় নাই, তারা কিন্তু এখনো সেই একই জিনিস সাফার করছে। নিয়োগ বাণিজ্য যেটাই বলেন সব কিছু থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এরপরে আপনার মেধাকে এখানে প্রাধান্য দিতে হবে। আর শিল্প মালিকরা বলছেন বেকারত্ব সমস্যা সমাধানে, অস্থিরতা নিরসনে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমাদের এডুকেশন হওয়া উচিত আমাদের অর্থনৈতিক উন্নয়নের উপর ভিত্তি করে, কী ধরনের এক্সপার্ট ভবিষ্যতে আমাদের দরকার এটার ভিত্তি করে। সাথে সাথে আমাদের এখান থেকে প্রচুর ছেলেমেয়েরা বিদেশে যায় চাকরি করার জন্য, সেই সব বাজার উপর ভিত্তি করে আমাদের এডুকেশনটা গড়ে তোলা উচিত। জরুরি কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে সামাজিক অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুসলেউদ্দিন। শিক্ষিত বেকার যদি বাড়তে থাকে তাইলে অস্থিরতা সৃষ্টি হবে। মানুষ কোথায় চাকরি নেবে সেই পরিমাণে জব অপরচুনিটি তো পাচ্ছে না, এবং এই ব্যাপারে উচিত যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে। ইভেন পাবলিক সার্ভিস কমিশন, সেটা তো লং প্রসেস, পাবলিক সার্ভিস কমিশন দিয়ে চাকরি দেওয়া যারা ক্যাডার সার্ভিসে যাবে। সমস্যা নিরসনে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই বলেও মনে করছেন তিনি। কর্মমুখী শিক্ষা বা স্কিল ডেভেলপমেন্ট অথবা টেকনিক্যাল এডুকেশন, এই যে পলিটেকনিক, এই যে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ বা এগুলাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি করা হয়েছে, এগুলা কিন্তু করার পিছনে কারণটা একটাই ছিল যে এরা যাতে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে এক এক জায়গায় প্রোভাইড হতে পারে। তবে এরই মধ্যে শ্রমখাতে অসঙ্গতি নিরসনে বেশ কিছু সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। 8.5 কোটি শ্রমিক, তাদের বঞ্চনা, তাদের যে বৈষম্য, ঘরে ঘরে, অফিসে অফিসে, দপ্তরে দপ্তরে, তাদের প্রত্যাশা অনেক, কিন্তু সংস্কার কমিশন সুপারিশ করবে, কোনো অ্যাকশনে যেতে পারবে না। আমরা এমন এমন বিভাগীয় শহরে দেখেছি যেখানে শ্রমিকরা এসেছে বলতে যে আমরা কালকেই চাকরিচ্যুত হয়েছি। এক কারখানা থেকে একদিনে 80 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, আপনারা ব্যবস্থা নেন। এখন আমরা কি বলবো? তবে দীর্ঘমেয়াদী সুফল পেতে শ্রম কমিশন আন্তর্জাতিক মানের শ্রম কাঠামো প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানান সৈয়দ সুলতান। সংস্কার কমিশন সুপারিশ করবে, কোনো অ্যাকশনে যেতে পারবে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। তরুণ প্রজন্মের পঙ্গুত্ব বরণ ও জীবনদানের উদ্দেশ্যই ছিল সমাজ থেকে দুঃশাসন ও দুর্নীতির কবর রচনা করা, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। আওয়ামী লীগের পলায়ন ও পরাজয়ই প্রমাণ করে ক্ষমতা চিরস্থায়ী নয়, সুতরাং আগামীতে কারা জাতির খেদমতের দায়িত্ব পালন করবে তা আল্লাহ তাআলাই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। আমাদের সন্তানেরা এত এত রক্ত কেন দিল, জীবন কেন দিল, পঙ্গু কেন হলো? তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক। এই দেশে অনেকে শাসন করেছেন, আগামীতে হয়তো আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারা এই জাতির খেদমতের দায়িত্ব পালন করবেন। বায়ু দূষণে প্রতি বছর বাংলাদেশে 5,258 শিশুসহ 1,02,456 জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে। দূষণের কারণে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি, শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং ফুসফুস ক্যান্সারের মতো মরণব্যাধি রোগীর সংখ্যা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার CREA এবং ক্যাপসের নতুন এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। 2023 সালে বিশ্বের শীর্ষ দূষিত দেশের তালিকায় স্থান হয় বাংলাদেশের, যেখানে প্রতি ঘনমিটার বাতাসে অতি ক্ষুদ্র বালুকণার বার্ষিক মান 79.9 মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের তুলনায় 15 গুণ বেশি। বাতাসের এমন চরম দূষণ জনস্বাস্থ্যের ওপর অনিবার্য পরিণতি ডেকে আনছে।
বায়ু দূষণের কারণে বিভিন্ন বয়সীরা নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি 5 বছর কম বয়সী শিশুদের উপর সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়ছে। যখন আমরা দূষিত বাতাস গ্রহণ করছি, বাতাসের মধ্যে কার্বন পার্টিকেল বেশি থাকে, তখন কিন্তু সেটা আমাদের ফুসফুসকে আক্রান্ত করে, যার ফলে হৃদপিণ্ড আমাদের সচল থাকে না, অচল হয়ে যাচ্ছে কাজ করতে করতে, এবং আমাদের আলটিমেটলি ফেল হচ্ছে, কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে এবং আমাদের রেসপিরেটরি ফেলিওর মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমরা আগে শুনতাম বায়ু দূষণ, কিন্তু এখন চোখে দেখতে পাচ্ছি। আপনি গাছের পাতার দিকে তাকান, প্রচুর ময়লা জমে, ধুলাবালু জমে আছে, কিন্তু ডিফারেন্ট টাইপ অফ পার্টিকুলার ম্যাটার ছাড়াও অনেক কিছু আছে। 2 সিটি কর্পোরেশন থেকে প্রতিদিন আপনাদের ধারণা আছে প্রায় 7 থেকে 8,000 টন বর্জ্য উৎপন্ন হয়। সেখান থেকেও একটা বেশ বাল্কি অ্যামাউন্ট আসতেছে, 11-12%-এর মতো, এটা PM 2.5 হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ু দূষণের মাত্রা বেড়ে গিয়ে এমন পর্যায়ে পৌঁছেছে তা শুধু মানুষের শরীরেই প্রভাব ফেলছে না, বরং বিপর্যস্ত করে তুলছে মানসিক স্বাস্থ্যকেও। এই রিপোর্ট অনুযায়ী আপনাদেরকে যে তথ্যটি আমরা দিতে চাচ্ছি যে শুধুমাত্র PM 2.5 এর এক্সিস্টিং যেই কনসেন্ট্রেশন আছে, সেই কনসেন্ট্রেশনটি যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে বছরে 1,02,456 জনের মৃত্যু আমরা ঠেকাতে পারবো। প্রিমেচিউর বার্থ যে বিষয়টি আছে সেটি কমিয়ে আনা যাবে প্রায় 9 লক্ষের কাছাকাছি। এখন ডেভেলপমেন্ট করলে সেটা শহরের জন্য আরও কি হবে, সেখানে আরও বায়ু দূষণ হবে, সেখানে আরও পপুলেশন আসবে। আপনি যত অবকাঠামো করেন, উড়াল সেতু, পাতাল সেতু, লাভ হবে না, এই শহরকে বাঁচানো যাবে না। গবেষণায় দেখা যায় বায়ু দূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মানুষের গড় আয়ু 2.7 বছর হ্রাস পেয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, বাহনা সংবাদ, ঢাকা। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উৎসবমুখর পরিবেশে চলছে বেচাকেনা, মূল্য ছাড়ের ঘোষণায় গৃহস্থালী সামগ্রী ও খাবারের দোকানে বেশি ঝুঁকছেন ক্রেতারা। মেলার মাঝামাঝি সময়ে এসে প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থী সমাগম হওয়ায় খুশি বিক্রেতারাও। আর বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটার আনন্দমুখর সময় পার করছেন ক্রেতা দর্শনার্থীরা। শীতের প্রকোপ কম থাকায় গরম পোশাকের দোকানে ভিড় কিছুটা কম। দর্শক, মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মুনতাসির মামুন, তার কাছে জানবো সার্বিক চিত্র। মুনতাসির, ছুটির দিনে কেমন বেচাকেনা চলছে বাণিজ্য মেলায়? সুবিধা অসুবিধা সহ ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা, বিস্তারিত আমাদের জানাবেন। যেমনটি বলছিলাম, বাণিজ্য মেলায় কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আসলে দর্শনার্থীদের ভিড় বাড়ছে, এবং যদি বলা হয় তাহলে কিন্তু এবারে বাণিজ্য মেলায় যে তৈজসপত্র এবং হচ্ছে রান্নাঘরের জন্য যে বাসন থেকে শুরু করে বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু চাহিদা অনেক বেশি রয়েছে, এবং মেয়েদের কেনাকাটাও কিন্তু আসলে অনেক বেশি করছে। এবং অভিযোগের ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের অভিযোগ দিয়েছেন যে গতবার তুলনায় এবারে কিন্তু আসলে পণ্যের দাম একটু বেশি রয়েছে, এবং সুবিধার ক্ষেত্রে রয়েছে যে আসলে গতবার তুলনায় এবার কিন্তু আসলে অন্যান্য বার যেমন পণ্য কিছুটা কম থাকে, এবার কিন্তু পণ্য বেশি রয়েছে। এবং একটু দোকানদারের কাছে জানার চেষ্টা করব যে আসলে এবারে গতবার থেকে এবারে পণ্য কি পরিমাণ এনেছেন এবং পণ্যের প্রাইস কেমন রাখছেন এবং ছাড় কেমন দিচ্ছেন। এবারটা আরো 10টা আইটেম বাড়া দিচ্ছে, আর গতবার দিচ্ছি আমরা শুধু 10টা, এবারকার 20টা আইটেম দিচ্ছি আমরা। ঠিক আছে, যে কোনো আমাদের এখান থেকে মাল্টি ফাংশন একটা ওভেন অর্ডার করলে আপনারা পাচ্ছেন আরো 20টা আইটেম গিফট আজকের জন্য মিয়াকো ডিজনি নিকাই কোম্পানির থেকে। প্রাইসগুলো সিম্পলি যেটা মার্কেট জাস্টিফাই করে কাস্টমার নিচ্ছে, ওনারা অনলাইন দেখে নিচ্ছে, ওনারা মোবাইলে রিসার্চ করে নিচ্ছে, সবাই ব্যক্তিগতভাবে রিসার্চ করে নিচ্ছে এটা আইটেম। যেমনটি বলছিলাম যে আসলে এখানে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আসলে দর্শনার্থীদের ভিড় বাড়ছে, এবং ভিড় বাড়ার সাথে সাথে কিন্তু আসলে তারা অনেকেই কিন্তু আসলে শেষ কেনাকাটা করে চলে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রেখা। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার সহ কয়েক দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পদযাত্রায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রলীগ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা।
রাজধানীর বনানীর বাসার বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর চিকিৎসায় 16 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের প্রধান করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালককে। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাউন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ভোর 5:30টার দিকে দুর্ঘটনায় দগ্ধ হন বাবুল কাজী। এরপর তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। দেশের বাইরের খবর। ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টে 2 বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির বিচার বিভাগীয় গণমাধ্যম মিজানের তথ্য মতে হামলার পর আত্মহত্যা করে হামলাকারী। এছাড়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় 2 জন নিহতের পাশাপাশি হামলায় আহত হয়েছেন আরও একজন। হত্যার শিকার বিচারকরা হলেন আলী রাজিনী এবং মোহাম্মদ মুঘিসে। তারা দুজনই সন্ত্রাসবাদ, অপরাধ ও জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করতেন। তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানা না গেলেও দেশটির গণমাধ্যম বলছে হামলাকারী সুপ্রিম কোর্টের কোনো মামলায় সম্পৃক্ত ছিল না। এই ঘটনার তদন্তে কাজ করছে প্রশাসন। গাজায় আগামীকাল কার্যকর হচ্ছে 45 দিনের যুদ্ধবিরতি। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা চুক্তি অনুমোদন দিয়েছে। 3 ধাপে বাস্তবায়ন হতে যাওয়া চুক্তির প্রথম পর্যায়ে 737 ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব। বিপরীতে 33 জিম্মিকে মুক্ত করবে হামাস। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় টানা 15 মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি বর্বরতার অবসান হতে চলেছে। নানা বিপত্তি পেরিয়ে অবশেষে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। টানা 6 ঘন্টা বৈঠকের পর যুদ্ধবিরতির পক্ষে মন্ত্রিসভার 24 সদস্য ভোট দিয়েছেন। বিপক্ষে পড়েছে 8টি ভোট। চুক্তি বাস্তবায়নের প্রথম পর্যায়ে মুক্তি দেওয়ার জন্য কারাবন্দী 737 ফিলিস্তিনি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসরায়েলি বিচার মন্ত্রণালয়। এর মধ্যে ফিলিস্তিনি 3 সংগঠন হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহ এর বেশ কয়েকজন সদস্যও রয়েছে। বিপরীতে হামাসের হাতে থাকা 33 জিম্মি মুক্তি পাবে। এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনা সরে যাবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বাড়িঘরে ফিরে আসবে। সেই সঙ্গে প্রতিদিন প্রয়োজনীয় ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে। চুক্তির দ্বিতীয় পর্যায়ে বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস, আর গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এর মধ্যেই শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হবে। তৃতীয় ধাপে গাজা উপত্যকা পুনর্গঠন এবং জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে দেবে হামাস। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কর্তৃত্ব নিজের বলে দাবি করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তিনি ইসরায়েলকে চাপ সৃষ্টি না করলে কখনোই যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হতো না। 2023 সালের 7 অক্টোবর গোপনে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে 1200 সামরিক বেসামরিক নাগরিককে হত্যা করে হামাস ও প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ যোদ্ধারা, আর জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় 250 জনকে। এর প্রতিশোধ নিতে গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েল। 15 মাসের হামলায় 46,800 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এ সময় গাজার 23 লাখ বাসিন্দার 19 লাখই বাস্তুচ্যুত হয়েছেন, যা মোট সংখ্যার প্রায় 90%। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে বললেন ডক্টর দেবপ্রিয়। আগামী গরমে জ্বালানি পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা। বর্ধিত ভ্যাট ট্যাক্স জনগণের ভোগান্তি বাড়াবে বলছে বিএনপি। জনগণের স্বার্থে অবিলম্বে প্রত্যাহারের দাবি। সিন্ডিকেটের দৌড়াতে লাগামহীন চাল তেলের দাম, সীমিত আয়ের মানুষের না বিশ্বাস, কলকারখানা বন্ধ হয়ে বাড়ছে বেকারত্ব। এবং বায়ু দূষণে প্রতি বছর দেশে লক্ষাধিক মানুষের মৃত্যু, ক্যাপসের গবেষণা। দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।